রণজয় তার বাবা রামমোহন বাবু এবং মা মধুমিতা দেবীর সঙ্গে শহরের এক প্রত্যন্ত জনবহুল এলাকাতে রাজপ্রাসাদের মতো এক বড় বিল্ডিং বাড়িতে থাকতো। তাদের বাড়িটা দেখতে এতটাই সুন্দর ছিল যে বাড়ির সামনে দিয়ে যে কোনো ব্যক্তি যাওয়ার সময় তাদের বাড়ির প্রশংসা করতে বাধ্য হতো। রণজয় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত আর তার বাবা ছিল সরকারি চাকুরিজীবী। সেই সাথে মধুমিতা দেবী এক অনেক বড় সমাজ সেবিকা ছিল, অর্থাৎ তাদের পরিবার খুবই ধনী পরিবার ছিল। রণজয়ের বিয়ের বয়স হয়ে যাওয়ায় তারা রণজয়ের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করতে থাকে। একদিন ঘটক মশাই অহনা নামে এক মধ্যবিত্ত মেয়ের সম্বন্ধ নিয়ে আসে। হ্যাঁ, ফটোতে দেখে তো খুবই সুন্দর বলে মনে হচ্ছে, কিন্তু আমরা সামনাসামনি মেয়েটাকে দেখব, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব, কারণ আজকাল ফটোতে তো সবাইকে দেখতে সুন্দরই লাগে। আপনি ওদেরকে বলে দিন আমরা আজকালের মধ্যেই মেয়েকে দেখতে যাব। এই কথা শুনে ঘটক মশাই অহনাদের বাড়িতে চলে যায় আর অহনার পরিবারকে জানিয়ে দেয় রণজয়ের বাবা মা 2-3 দিনের মধ্যেই অহনাকে দেখতে যাবে। এই কথা শুনে অহনা এবং তার পরিবার প্রচন্ড পরিমাণে খুশি হয়। আসলে অহনার বাবা মা ছিল মধ্যবিত্ত, আর এরকম মধ্যবিত্ত পরিবারের মেয়ের জন্য এত বড় ধনী পরিবার থেকে সম্বন্ধ আসবে সেটা তারা কখনোই কল্পনা করতে পারেনি। তাই তাদের কাছে এটা অনেক বড় পাওনা ছিল। 2 দিনের মধ্যেই রণজয় তার বাবা মাকে নিয়ে অহনাকে দেখতে আসে, আর অহনা দেখতে খুবই সুন্দর হওয়ায় রণজয় এবং তার বাবা মা অহনাকে পছন্দ করে এবং রণজয়ের সঙ্গে অহনার বিয়ে ঠিক করে দেওয়া হয়। বুঝলে গিন্নি, বিয়ের পর কিন্তু আমাদের মেয়ে অনেক বড় লোক হয়ে যাবে। অত বড় ধনী পরিবারে বিয়ে হচ্ছে, ও একেবারে রাজরানীর মতো থাকবে। আমাদের মেয়ে আমাদেরকে চিনতেই পারবে না তখন। সত্যি আমি আজকে খুবই খুশি, আমার মেয়ে এত বড় রাজপ্রাসাদের মতো শ্বশুর বাড়ি পাবে। আর অহনা, ওখানে তো নিশ্চয়ই অনেক চাকর বাকর থাকবে, তোকে আর সংসারের কাজকর্ম করা নিয়ে চিন্তা করতে হবে না। আমি জানি এমনিতেও তুই বাড়ির কাজকর্ম করতে চাস না, তোর শ্বশুর বাড়িতে অনেক চাকর বাকর থাকবে, তাই তুই পায়ের উপর পা তুলে শুধু আরাম করবি। অহনা তার বাবা মায়ের কথা শুনে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এত বড় লোক শ্বশুর বাড়ি পাবে বলে অহনাও তার বিয়ে নিয়ে নানান রকম স্বপ্ন দেখতে শুরু করে দেয়। কিরে প্রিয়া, তুই তো হানিমুনে সিমলা মানালিতে ঘুরতে গিয়েছিলি তাই না? আর আমি আমার বরের সঙ্গে হানিমুনে সুইজারল্যান্ডে ঘুরতে যাব। বিয়ের পর আমি আর গরিব থাকবো না। বিয়ের পর তোদের অহনা এবার বড় লোক হয়ে যাবে, সেলিব্রিটিদের মতো গাড়ি করে ঘুরে বেড়াবে। হ্যাঁ, এভাবেই অহনা তার হবু শ্বশুর বাড়িকে নিয়ে বড়াই করতে থাকে। আর দেখতে দেখতে অহনা এবং রণজয়ের বিয়ে হয়ে যায়। অহনা মনে অনেক আশা নিয়ে নতুন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। তার বিশাল বড় রাজপ্রাসাদের মতো শ্বশুর বাড়ি দেখে অহনার মন একেবারে জুড়িয়ে যায়। সেদিন রাতটা কোনো রকমে কাটে। আর পরের দিন সকালবেলা অহনা যখন স্নান করার জন্য বাথরুমে যায়, তখন সে বাথরুমের মধ্যে কোনো রকম সাবান, শ্যাম্পু কিংবা টুথপেস্ট দেখতে পায় না। রণজয়, বাথরুমের মধ্যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট কিছুই রাখা নেই। তুমি প্লিজ আমাকে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট দাও। আমাকে তাড়াতাড়ি স্নান করতে হবে, কারণ মা আমাকে স্নান করে তাড়াতাড়ি রান্নাঘরে যেতে বললো। অহনার কথা শুনে রণজয় তার ঘরের আলমারি খোলে এবং আলমারির মধ্যে থেকে একটা চকচকে সিল্কি পাথর, নিমের দাঁতন এবং একটা প্লাস্টিকের পাত্রে রাখা কিছুটা কাদামাটি বের করে নিয়ে আসে। আর যা দেখে অহনা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, এ কি, তুমি আমাকে কি দিচ্ছ এসব? আমি তো তোমার কাছে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট চাইলাম। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো? আরে তুমি জানো না আমরা সাবান, শ্যাম্পু কিংবা টুথপেস্ট ব্যবহার করি না। আমরা সাবানের বদলে এই চকচকে পাথর ব্যবহার করি, টুথপেস্টের বদলে নিম দাঁতন ব্যবহার করি। আর এই যে দেখতে পাচ্ছ কাদামাটি, একবার মাথায় দিলে তোমার মাথার সমস্ত নোংরা পরিষ্কার হয়ে যাবে। এগুলো তো প্রাকৃতিক জিনিস, এই সমস্ত জিনিস আগেকার যুগের মানুষেরা ব্যবহার করতো, বুঝেছো? যাও, এবার বেশি কথা না বলে তাড়াতাড়ি স্নান করে নাও। অহনা কিছু বলতে যাবে তার আগেই অহনার শাশুড়ি মা তাকে ডাকতে শুরু করে দেয়। তাই অহনা তাড়াতাড়ি বাথরুমে গিয়ে কোনো মতে গায়ে জল ঢেলে বাথরুম থেকে বাইরে বেরিয়ে যায়। আর অহনা যখন তৈরি হয়ে রান্নাঘরে যায়, তখন সে রান্নাঘরে গিয়ে প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ রান্নাঘরে রান্না করার মতো সে কোনো রকমের গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার কিংবা ইন্ডাকশন খুঁজে পায় না। ঠিক এমন সময় সেখানে অহনার শাশুড়ি মা হাতে কয়েকটা কাঠের জ্বালানি নিয়ে চলে আসে। কি হলো বৌমা, তখন থেকে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এই নাও, আমি বাইরে থেকে কাঠকুটো নিয়ে এসেছি। ছাদের উপরে আমাদের মাটির উনুন আছে, তুমি কাঠগুলো নিয়ে ছাদে চলে যাও আর মাটির উনুন জ্বালিয়ে রুটি আলুর তরকারি করে নাও। মাটির উনুনে রান্না করতে হবে? কিন্তু কেন মা? আপনাদের বাড়িতে তো এত সুন্দর মডিউলার কিচেন আছে, কিন্তু আপনাদের কিচেনে আমি কোনো গ্যাস ওভেন দেখতে পেলাম না। এত ভালো কিচেন থাকতে আপনারা কি ছাদের উপর রান্না করেন? এই গরমের মধ্যে ছাদে রান্না করা তো খুবই কষ্টকর ব্যাপার।
কষ্ট তো তোমাকে করতে হবেই বৌমা। আজকে যে তুমি এরকম রাজপ্রাসাদের মতো শ্বশুর বাড়িতে আছো, এটা আমরা সহজে তৈরি করতে পারিনি। আমরা সবাই মিলে অনেক কষ্ট করে বাড়িটা তৈরি করতে পেরেছি, বুঝলে। আমি ইচ্ছা করেই গ্যাস ওভেন তুলে রেখেছি, কারণ এখন গ্যাসের অনেক দাম। গ্যাসের খরচ বাঁচানোর জন্যই আমরা চুলোয় রান্না করে থাকি। অহনা তার শাশুড়ি মায়ের কথা শুনে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু মা, আপনি তো আমাকে রুটি আর আলুর তরকারি রান্না করতে বলছেন, আর আমি তো এখন এই বাড়ির নতুন বউ। শুনেছি নতুন বৌমাদের মিষ্টি কিছু খাবার রান্না করতে হয়, তাই আমি ভাবছি আপনাদের জন্য পায়েস বানাবো। ওরে বাবা, পায়েস? কোনো দরকার নেই পায়েস বানানোর। তুমি জানো পায়েস বানাতে কত খরচা হয়? এখন গোবিন্দভোগ চাল কিনতে হবে, কমপক্ষে 2 লিটার দুধ কিনতে হবে, তারপর কাজু কিশমিশ আরো কত ড্রাই ফ্রুটস কিনতে হবে। একদম পায়েস বানানোর চক্করে পড়ো না। এই নাও, এই 4টে আলু নাও তুমি। এই আলু দিয়ে পাতলা করে আলুর ঝোল বানিয়ে দাও। আর আমরা বাড়িতে 4 জন আছি, 2টো করে মোট 8টা রুটি বানাবে। এর চেয়ে একটাও যেন বেশি না হয়। কিন্তু মা, এই 4টে আলু দিয়ে কিভাবে তরকারি করব? এত কম তরকারি কিভাবে রান্না করব বলুন? আর আমরা 4 জন মানুষ, এত কম তরকারি রান্না করলে সবার খাওয়া হবে কিভাবে? তুমি এসেছো বলে আমি 4টে আলু দিলাম, না হলে এতদিন পর্যন্ত আমি 3টে আলু দিয়েই তরকারি রান্না করি। একজনের ভাগে একটা করে আলুই যথেষ্ট। যাও, তাড়াতাড়ি রান্নাটা করে নাও এবার। শাশুড়ি মায়ের কথা শুনে অহনা খুব ভালো মতোই বুঝতে পারে যে তার শাশুড়ি মা একজন কিপটে মহিলা। কোনো উপায় না পেয়ে অহনা মাটির উনুনে রান্না করতে শুরু করে দেয়। আর তার রান্না হয়ে গেলে তারা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। এভাবে সেই দিনটা কোন রকমে কাটে। অহনা তার শ্বশুর বাড়ির প্রত্যেকের আচার আচরণ দেখে শুধুমাত্র অবাক হতে থাকে। পরের দিন অহনার বাবা মা ফোন করে নতুন মেয়ে জামাইকে নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে। এর ফলে অহনা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর সে বাপের বাড়িতে যাওয়ার জন্য খুব সুন্দর করে তৈরি হতে থাকে। কি গো, তোমার হলো? তাড়াতাড়ি চলো, দেরি হচ্ছে তো। শ্বশুর বাড়ি যাবো, সকাল সকাল যেতে হবে না? তা না হলে সকালবেলা জলখাবারগুলো তো মিস হয়ে যাবে। উফ, তুমিও না একটু ভালো মতো তৈরি হতে দিচ্ছ না। বিয়ের পর প্রথমবার বাপের বাড়িতে যাচ্ছি, একটু ভালো মতো সেজে গুজে না গেলে হয়? চলো, হয়ে গেছে। এই বলে অহনা বাড়ির বাইরে গিয়ে দেখে তাদের বাড়ির সামনে একটা অটো দাঁড়িয়ে আছে। কি হলো? অটো কেন? তোমাদের গাড়ি কোথায় রণজয়? আমরা কি এখন গাড়ি ছেড়ে এই অটো করে যাব? গাড়ি কোথায় পাবো আমি? আমাদের তো কোনো গাড়ি নেই। মা বাবা বলেছিল গাড়ি কিনবে, কিন্তু শুধু শুধু খরচা বেড়ে যাবে বলে আর কিনলাম না। আমি আর মা বাবা বাসে ট্রেনে করে যাওয়া আসা করি, কিন্তু শুধুমাত্র তুমি নতুন বউ বলে আমি অটো রিজার্ভ করলাম। আর তুমি জানো অটোওয়ালা এখন 500 টাকা নেবে বলেছে, সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেছে আর কি। রণজয়ের কথা শুনে অহনার মন একেবারে ভেঙে যায়। বাধ্য হয়ে অহনা অটো করেই রণজয়ের সঙ্গে নিজের বাপের বাড়িতে গিয়ে পৌঁছায়। মেয়ে জামাইকে অটো করে আসতে দেখে অহনার বাবা মাও খুবই অবাক হয়, কিন্তু তারা সরাসরি কোনো কথা বলতে পারে না। নতুন জামাইকে তারা অনেক আদর আপ্যায়ন করে, আর রণজয় পেটুকের মতো সকাল দুপুর সন্ধ্যা রাত্রি শুধুমাত্র খাবার খেতেই থাকে। আর যা দেখে অহনার খুবই খারাপ লাগে। আরে বাবা, তুমি এরকম পেটুকের মতো খাবার খাচ্ছ কেন বলো তো? বাবা মা দেখলে কি ভাববে? ভাববে যে বহুকাল ধরে তুমি হয়তো খাবার খেতে পাও না। একটু আস্তে আস্তে মানুষের মতো খাও না। আরে তুমি বুঝতে পারছো না, অনেক দিন পর আমি মাছ ডিম চিকেন মটন সব একসঙ্গে দেখছি। কতদিন আগে যে চিকেন মটন খেয়েছিলাম সেটা তো মনেই পড়ে না। এত ভালো ভালো খাবার একসঙ্গে দেখে আমি নিজেকে সামলাতে পারছি না। তাছাড়া নতুন জামাইয়ের জন্য তোমার মা বাবা এত কষ্ট করে আয়োজন করেছে, আমি না খেলে তোমার মা বাবা দুঃখ পাবে তো। আমি তো ভাবছি আমার মা বাবাকেও তোমাদের বাড়িতে নিমন্ত্রণ করলে ভালো হতো, তাহলে মা বাবারও অনেক ভালো ভালো খাবার খাওয়া হতো। রণজয়ের কথা শুনে অহনা রেগে যায়, আর এভাবেই খাবার খেতে খেতে রণজয় 2 দিন কাটিয়ে দেয়। 2 দিন পর অহনা আবার রণজয়কে নিয়ে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। রণজয়, আমাদের বিয়ের তো বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু আমরা এখনো পর্যন্ত হানিমুনে গেলাম না। চলো না আমরা হানিমুনে যাই। আমার কিন্তু হানিমুনে সুইজারল্যান্ডে যাওয়ার খুব ইচ্ছা। তুমি আমাদের জন্য সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করে নাও। সুইজারল্যান্ডে যাওয়ার কথা শুনে রণজয় এবং তার বাবা মায়ের যেন হার্ট অ্যাটাক চলে আসে। কি? তুমি হানিমুনে সুইজারল্যান্ডে যাবে? তুমি এত বড় দুঃস্বপ্ন দেখলে কিভাবে? সুইজারল্যান্ডে যেতে হলে তো লাখ লাখ টাকা খরচা করতে হবে। অত টাকা আমরা খরচা করতে পারবো না। শোন খোকা, তুই বরং বৌমাকে নিয়ে আমার বোনের বাড়ি থেকে ঘুরে আয়। রামপুরহাটে আমার বোনের বাড়ি, ওখানে গিয়ে তোরা ফ্রিতে থাকতেও পারবি, আবার ফ্রিতে খেতেও পারবি। তোদের একটা টাকাও খরচা হবে না, কিন্তু তোদের আবার হানিমুনে ঘোরাও হয়ে যাবে। এই তো মা, তুমি দারুণ আইডিয়া দিয়েছো। এই না হলে তুমি আমার মা। অহনা, তুমি তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা কালকেই মাসির বাড়িতে চলে যাব। অহনার প্রচন্ড পরিমাণে রাগ হলেও তার কিছু করার থাকে না। সে রণজয়ের সঙ্গে তার মাসি শাশুড়ি মায়ের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও অহনা শান্তিতে থাকতে পারে না, কারণ মধুমিতা দেবীর বোন সৃজিতা দেবী একেবারে তার দিদির মতোই কিপটে ছিল। তাই অহনা সেখানেও ঠিক মতো খাবার খেতে পায় না।
এমনকি অহনাকে তার মাসি শাশুড়ি মায়ের বাড়িতেও কাজকর্ম করতে হয়। তাই অহনা কোনো রকমে সেখানে 3 দিন কাটিয়ে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। আমি কোথায় ফেসে গেলাম? ভেবেছিলাম আমার এত ধনী পরিবারে বিয়ে হচ্ছে, আমি একেবারে রাজরানীর মতো করে থাকবো, কিন্তু আমি তো এই বাড়ির চাকরানি হয়ে গেছি। এদের এত টাকা থাকা সত্ত্বেও এরা এতটা কিপটে কিভাবে হতে পারে? এত কাজকর্ম করার পর আমি ঠিকমতো খাবারও খেতে পারি না। এখন মনে হচ্ছে রণজয়কে বিয়ে করে আমি খুব ভুল করে ফেলেছি। এভাবেই সময় কাটতে থাকে। প্রত্যেক দিনে অহনাকে সংসারের কাজকর্ম করার জন্য অত্যাধিক পরিমাণে শারীরিক পরিশ্রম করতে হয়, আর সেই সাথে অহনা তার প্রয়োজনীয় খাবারটুকুও পায় না। এর ফলে ধীরে ধীরে অহনা প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে যেতে শুরু করে। তার সবসময় মাথা ঘুরে, কিন্তু তবুও কেউ তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় না। কিন্তু হঠাৎই একদিন অহনা মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাই বাধ্য হয়ে রণজয় এবং তার পরিবার অহনাকে হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে অহনার বাবা মাও হসপিটালে এসে পৌঁছায়। ডাক্তারবাবু অহনার চেক আপ করার পর জানায়, পেশেন্ট একদমই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না। ঠিকঠাক খাওয়া দাওয়া না করার জন্য পেশেন্ট প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছে। এমনকি পেশেন্টের গায়ে রক্ত অনেক কম আছে। অন্ততপক্ষে 4 ব্যাগ রক্ত তো দিতেই হবে। আর বাড়িতে নিয়ে যাওয়ার পর পেশেন্টের দিকে আপনারা ভালো মতো নজর দেবেন, বুঝেছেন? ডাক্তারের কথা শুনে অহনার বাবা মা প্রচন্ড পরিমাণে রেগে যায়। অনেক হয়েছে, আমরা আর কিছুতেই আমাদের মেয়েকে আপনাদের মতো বড় লোকে কিপটে পরিবারে যেতে দেবো না। আমরা মধ্যবিত্ত ঠিকই, কিন্তু কোনোদিনও আমাদের মেয়েকে খাওয়া পড়ার জন্য কষ্ট পেতে হয়নি। আপনাদের এত টাকা থাকা সত্ত্বেও আমাদের মেয়েকে শ্বশুরবাড়িতে না খেয়ে থাকতে হচ্ছে। আমরা আমাদের মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি। এই বলে অহনার বাবা মা অহনাকে নিয়ে চলে যায়। রণজয় এবং তার বাবা মা তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করলেও অহনার বাবা মা কোনো কথা শোনে না। এর ফলে রণজয় এবং তার বাবা মায়ের খুবই খারাপ লাগে, আর তারা নিজেদের ভুলের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। তাই এবার তারা নিজেদের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করে। 1 সপ্তাহের মধ্যেই রণজয় নতুন গাড়ি কিনে ফেলে, আর সেই গাড়ি নিয়েই রণজয় শ্বশুর বাড়িতে চলে যায় অহনাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাকে ক্ষমা করে দাও অহনা, আমি আর তোমাকে কোনো কষ্ট দেবো না। আমার মা বাবাও পুরোপুরি পাল্টে গেছে, তোমাকে আর কোনো রকম ভাবে কষ্ট দেওয়া হবে না। তুমি দয়া করে বাড়িতে ফিরে চলো। দেখো, আমি তোমার জন্য নতুন গাড়িও কিনে এনেছি। নতুন গাড়ি দেখে অহনা প্রচন্ড পরিমাণে খুশি হয়। সেদিনই অহনা নতুন গাড়ি করে নিজের শ্বশুর বাড়িতে ফিরে যায়। অহনা সত্যি সত্যিই দেখে যে তার শ্বশুর বাড়ির সমস্ত কিছুই পাল্টে গেছে। রান্নাঘরেও গ্যাস ওভেন রাখা আছে। সেই সাথে বাড়ির কাজকর্ম করার জন্য মধুমিতা দেবী একজন কাজের মেয়েকেও রেখেছে। অহনাকে দেখে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাও তার কাছে ক্ষমা চায়। সেদিন থেকে অহনা নিজের ইচ্ছে মতো খাবার রান্না করে খেতে পারে। তার শ্বশুর বাড়িতে আর কোনো রকম বাধা নিষেধ থাকে না। এভাবেই অহনা তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। মা, এই গরমে ভাবছি বোনের বিয়েটা দিয়ে দেবো, কেননা বোনের তো বিয়ের বয়স হয়ে গেছে। আর এখন এমনিও তো পাড়ায় একের পর এক মেয়েদের বিয়ে হয়েই চলেছে। তাই এখন যদি বোনের বিয়েটা না দিই তাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে, কেননা মেয়েদের বয়স 25 বছর বিয়ের জন্য অনেকটাই। হ্যাঁ রে, তুই একদম ঠিকই বলেছিস। তাহলে তোর জানাশোনা কোনো সম্বন্ধ আছে নাকি? যদি থাকে তাহলে তুই তোর বোনের ফটো দেখাবি। পছন্দ হলে এই মাসেই তোর বোনের বিয়ে দিয়ে দেব। মা এবং দাদার মুখে বিয়ের কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। সেদিন থেকেই প্রিয়াংশু নিজের বোনের বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। ইতিমধ্যে গরমের পরিমাণও ভীষণ পরিমাণে বাড়তে থাকে। প্রিয়াংশু সারাদিন অফিস করে নিজের বোনের জন্য সম্বন্ধ খুঁজে রাত্রিবেলা করে বাড়িতে ফিরে আসে। একদিন সে বাড়িতে আসার পর তার প্রচন্ড পরিমাণে গরম লাগে, আর তখনই তার বউ স্নেহা তার কাছে আসে। উফ স্নেহা, বাইরে যা গরম পড়েছে, আমি সারাদিন বাইরে থেকে একদম সিদ্ধ হয়ে যাচ্ছি। তাই ভালো করে আমাকে একটু গ্লুকোজ গুলে দাও তো, তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাব। এই গরমের মধ্যে তোমার গরম লাগবে না তো কি ঠান্ডা লাগবে? আর যা গরম পড়েছে তার মধ্যে আমাদের বাড়িতে এসি, কুলার, ফ্রিজ কিচ্ছু নেই। তাই তো আমাদের বেশি গরম লাগছে। তাড়াতাড়ি করে বাড়ির জন্য একটা এসি, মানে বিশেষ করে আমাদের ঘরের জন্য এসি, আর তোমার মায়ের জন্য কুলার, আর ঠান্ডা ঠান্ডা জল আর অন্যান্য খাবার রাখার জন্য একটা ফ্রিজ কেনো। বেশি কিপটিমি করা কিন্তু ভালো নয়। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছো। আমিও তাই ভাবছি, ইএমআইতে এসি, ফ্রিজ আর একটা কুলার সবকিছুই নিয়ে নেব, তা না হলে গরমে বাঁচতে পারবো না। স্নেহা তার বরের কথা শুনে খুবই খুশি হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারা দুজনে মিলে এসি, কুলার এবং ফ্রিজ কিনতে চলে যায়। যেহেতু এখন গরমকাল, তাই এসি, ফ্রিজ এবং কুলারের দাম দ্বিগুণ হয়, কিন্তু তবুও তাদের গরমের মধ্যে কিছু করার থাকে না। তাই প্রিয়াংশু এবং স্নেহা দুজনে মিলে 3টে জিনিস একসঙ্গে কিনে বাড়িতে নিয়ে আসে। এই গরমের মধ্যে এসি, কুলার এবং ফ্রিজ দেখে রোশনি দেবী এবং তার মেয়ে দুজনেই খুবই খুশি হয়। স্নেহা বড় এসি নিজের বেডরুমে লাগিয়ে নেয়,
আর তার ননদ এবং মায়ের ঘরে একটা কুলার দিয়ে দেয়। ঠান্ডা জল এবং অন্যান্য ঠান্ডা খাবার খাওয়ার জন্য তারা ফ্রিজটা রান্নাঘরে রেখে দেয়। ওহ বৌদি, তুমি বাঁচালে সত্যি, না হলে এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল। ভালোই তো নিজের ঘরে বড় এসিটা লাগিয়ে নিলে। হ্যাঁ, আর আমাদের ঘরে কুলার। আরে তোমার বিয়ের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে তো, তুমি তো কদিন পরেই তোমার শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই তোমার ঘরে এসি লাগিয়ে কি করবো বলো তো? আর মায়ের যখন গরম লাগবে মা আমাদের সঙ্গে এসে ঘুমিয়ে পড়বে, তাই তুমি বেশি চিন্তা করো না। তোমার শ্বশুর বাড়িতে তোমার বর নিশ্চয়ই তোমার জন্য এসি লাগিয়ে দেবে। এভাবেই তাদের বাড়িতে এসি এবং কুলার লাগানোর পর তারা গরমের মধ্যে আর বেশি কষ্ট পায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন প্রিয়ার জন্য রাজ নামে একটি ছেলের সম্বন্ধ আসে। রাজ তার মা কমলা দেবীর সঙ্গে বাস করে। রাজ ভালো হলেও তার মা অত্যন্ত লোভী ছিল, কিন্তু কমলা দেবীর লোভ লালসার ব্যাপারে প্রিয়ার পরিবার তখনও পর্যন্ত অবগত হতে পারে না। একদিন রাজ এবং তার মা কমলা দেবী প্রিয়াকে দেখতে তাদের বাড়িতে আসে। দেখো প্রিয়াংশু, তুমি আমার ছেলের মতোই। তোমার কাছে সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই। তোমার বোনকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এখন তো আর মেয়েদের রূপ দিয়ে বিয়ে হয় না। মেয়ে বিয়ে দিতে হলে একটু পকেটটাও হালকা করতে হয়। আশা করি আমি কি বলছি তুমি বুঝতেই পারছো। হ্যাঁ দিদি, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি পরিষ্কার করে কথা না বলেন তাহলে আমার বুঝতে অসুবিধা হবে। আমি এটা বুঝতে পারছি যে আপনি যৌতুকের কথা বলছেন, কিন্তু দেখছেন তো আমরা অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ, সুতরাং। প্রিয়াংশু নিজের কথা সম্পূর্ণ করতে যাবে তার আগেই কমলা দেবী তাকে থামিয়ে দিয়ে বলে, দেখো বাবা, তোমাদের সামনে কোনো লজ্জা করে লাভ নেই। আর এখন যা দিনকাল পড়েছে তাতে আমাদের কাছে টাকা পয়সা আর সোনা দানার কোনো অভাব নেই। তোমরা তোমাদের বোনের জন্য যদি এই গরমে এসি, কুলার কিংবা ফ্রিজ যৌতুক হিসেবে দাও তাহলে আমরা খুবই খুশি হব। আর এসব জিনিসপত্র বিয়ের পর তোমার বোনই ব্যবহার করবে, কোনো চিন্তা নেই। কমলা দেবীর এরকম দাবি শুনে প্রিয়া এবং তার পরিবারের সকলেই খুবই অবাক হয়, কিন্তু তাদের পক্ষে যৌতুক হিসেবে এসি, কুলার এবং ফ্রিজ একসঙ্গে দেওয়া মোটেই সম্ভবপর ছিল না। কারণ কিছুদিন আগেই প্রিয়াংশু নিজের পরিবারের জন্য এসি, ফ্রিজ এবং কুলার কিনে নিয়ে আসে, আর এর ফলে তার অনেক টাকা ব্যয় হয়। তাই প্রিয়াংশু এবং প্রিয়াংশুর বউ দুজনে নাক বেঁকাতে শুরু করে। হ্যাঁ দিদি, আপনি বলেছেন তো ঠিক আছে, কিন্তু এখন এসি, ফ্রিজ, কুলারের যা দাম, তাই আপনি আমাদেরকে ভেবে দেখার সময় দিন, তারপর নিশ্চয়ই আমরা আপনাকে আপনাদের সিদ্ধান্ত জানাবো। কমলা দেবী এবং রাজ এই কথা শুনে সেখান থেকে চলে যায়, কিন্তু নিজের দাদার কথা প্রিয়ার একদমই পছন্দ হয় না। কারণ রাজকে দেখা মাত্রই প্রিয়া নিজের মন রাজকে দিয়ে বসে, আর তাই সে মনে মনে ঠিক করে সে রাজকে ছাড়া আর কখনোই কাউকে বিয়ে করবে না। বাবা প্রিয়াংশু, ছেলে পক্ষের কেমন ডিম্যান্ড দেখেছো? কিন্তু আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তুমি কিংবা তোমার মা তো এরকম কোনো ডিম্যান্ড করনি। আমার ভাগ্য ভালো বলতে হবে। আমার মনে হয় ওই বাড়িতে প্রিয়াকে বিয়ে দেওয়া ঠিক হবে না, কারণ এখন আমরা ওর বিয়ের যৌতুকে অত টাকা ব্যয় করে এসি, কুলার, ফ্রিজ কিভাবে কিনবো? তুমি বরং ওর জন্য অন্য কোনো ভালো সম্বন্ধ দেখো। না দাদা, তোকে কষ্ট করে আমার জন্য আর অন্য ছেলে দেখতে হবে না, কারণ তুই দাদা হয়ে যদি পাত্রপক্ষের এই সামান্য ডিম্যান্ড পূরণ করতে না পারিস তাহলে আমার কোনো জায়গাতেই বিয়ে করে কোনো লাভ নেই। আর ওনারা আহামরি কি কিছু চেয়েছেন? সামান্য একটা এসি, একটা কুলার আর একটা ফ্রিজ, তুই এটাও দিতে পারবি না? কিন্তু যখন তোর নিজের বউ এসব কিনতে বললো তখন তো তুই সবকিছু একই সঙ্গে কিনে নিয়ে চলে এলি। তুই বুঝতে পারছিস না প্রিয়া, আমি যদি আগে থেকে জানতাম যে ওনারা এইসব ডিমান্ড করবে তাহলে আমি নিজের পরিবারের জন্য এইসব জিনিসপত্র কিনতাম না, বরঞ্চ তোকেই দিয়ে দিতাম। কিন্তু এখন কি করবো বল, আমার কাছে তো আর টাকা নেই। প্রিয়াংশুর এমন কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে রেগে যায়, আর তাই সে জানিয়ে দেয় সে রাজকেই বিয়ে করবে, তাছাড়া কাউকে সে বিয়ে করতে প্রস্তুত নয়। দেখ দাদা, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি এসেছে। সবে মাত্র 2 দিন হয়েছে বৌদি নিজের জন্য এসি, ফ্রিজ আর কুলার কিনেছে, তাই তুই আমার বিয়েতে যৌতুক হিসেবে আমাদের বাড়ির এই জিনিসপত্রগুলো দিয়ে দে না, তাহলেই তো কোনো সমস্যা নেই। আর আমার শ্বশুর বাড়ির লোক এসব জিনিসপত্র দেখে বুঝতেও পারবে না যে এগুলো সেকেন্ড হ্যান্ড, কারণ আমরা তো বেশি দিন এগুলো ব্যবহার করিনি। তাহলে আমার বিয়েও হয়ে যাবে, আর আমি বাপের বাড়ি থেকে এসি, কুলার, ফ্রিজ নিয়ে যেতে পারবো। এক্সট্রা করে আর কোনো টাকাও খরচ হবে না তোদের। কি, তোমার এই কথা বলতে লজ্জা করলো না? তুমি বাপের বাড়ি থেকে সেকেন্ড হ্যান্ড এসি, কুলার আর ফ্রিজ নিয়ে যাবে? আমি আমার ঘরের এসি, তারপর কুলার, রান্নাঘরের ফ্রিজ তোমাকে কিছুতেই দিতে পারবো না। তাতে যদি তোমার বিয়ে হয় হবে, না হলে না হবে। এই বলে স্নেহা রাগ করে নিজের ঘরে চলে যায়। কিন্তু প্রিয়া যেহেতু রাজকে বিয়ে করবে বলে জেদ ধরে বসে থাকে, তাই তার মা এবং দাদারও কিছু করার থাকে না। তাই প্রিয়ার দাদা এবং মা ঠিক করে যে প্রিয়ার বিয়ের যৌতুকে তারা তাদের বাড়িরই এসি, কুলার এবং ফ্রিজ দিয়ে দেবে।
তাই রাজ কমলা দেবীকে ফোন করে তাদেরকে বিয়ের যৌতুকে এসি, ফ্রিজ এবং কুলার দেওয়ার কথা জানালে কমলা দেবী বিয়েতে রাজি হয়ে যায়। আর এভাবেই দুই পরিবারের সহমতে প্রিয়ার সঙ্গে রাজের বিয়ে ঠিক করে দেওয়া হয়। সত্যি এরকম নির্লজ্জ ননদ আমি কোথাও দেখিনি, যে কিনা বাপের বাড়ির এসি, ফ্রিজ আর কুলার যৌতুকে নিয়ে যাবে। অসভ্য মেয়ে একটা। শোনো, আমার দাদার টাকা দিয়ে এই জিনিসগুলো কেনা হয়েছে, তাহলে দাদার যখন কোনো অসুবিধা নেই তাহলে তোমার এত অসুবিধা হচ্ছে কেন? আর তোমার যদি এত অসুবিধা হয় তুমি তোমার বাপের বাড়ি থেকে এসি, ফ্রিজ আর কুলার নিয়ে এসো। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। প্রিয়ার বিয়েতে যৌতুক দেওয়ার জন্য তার দাদা প্রিয়াংশু নিজেদের বাড়ির এসি, ফ্রিজ এবং কুলার খোলার জন্য একটা লোক বাড়িতে ডেকে নিয়ে আসে। সেই লোকটি এসে এসি, ফ্রিজ এবং কুলার খুলে দেয়। প্রিয়াংশু বসে বসে সেই জিনিসপত্রগুলো প্যাক করতে শুরু করে আর বোনকে যৌতুকে দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র সে রেডি করে ফেলে। দেখতে দেখতে রাজ এবং প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আর প্রিয়া বাপের বাড়ি থেকেই এসি, কুলার এবং ফ্রিজ যৌতুকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। বাহ নতুন বৌমা, তোমার দাদা তো দেখছি আমাদের সব ডিমান্ডই পূরণ করেছে। এবার তোমাকে আর আমার ছেলেকে গরমের মধ্যে কোনো কষ্ট পেতে হবে না। তোমরা বরং তোমাদের নিজেদের ঘরে কুলারটা লাগিয়ে নাও, আর আমি আমার ঘরে এসিটা লাগিয়ে নিচ্ছি, আর রান্নাঘরে ফ্রিজটা রেখে দেব। এই বলে কমলা দেবী এসি নিজের ঘরে লাগিয়ে নেয়। আর এর ফলে প্রিয়া মনে মনে রাগ করে। অন্যদিকে প্রিয়াংশু, স্নেহা এবং রোশনি দেবী গরমের মধ্যে কষ্ট পেতে থাকে। প্রিয়াংশু, আমাদের বাড়ির জিনিসপত্র তোমার বোনকে যৌতুকে দেওয়ার আগে তুমি একবারও তো কিছু ভাবলে না? আমরা এবার কিভাবে থাকবো বলতো? এই প্রচন্ড গরমের মধ্যে এসি, ফ্রিজ, কুলার ছাড়া কি থাকা সম্ভব? দেখো, তুমি যদি আমাকে এসি, ফ্রিজ আর কুলার কিনে না দাও তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তোমরা যদি সবাই আমাকে এইভাবে জাঁতা কলে বেঁচে শুরু করো তাহলে আমি কি করবো বলো তো? আমার কাছে তো আর টাকা নেই, তাই তোমরা এই গরমে কষ্টই করো। এই বলে প্রিয়াংশু ঘর থেকে বেরিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্যদিকে প্রিয়ার শ্বশুর বাড়ির লোকজন এসি, ফ্রিজ এবং কুলার ভালো মতো ব্যবহার করতে থাকে। একদিন, জানো তো বৌমা, কিছুদিন হলো আমার ঘরের এসি থেকে জল পড়ছে। তোমার দাদা কেমন এসি দিয়েছে কি জানি, এসি চালালেই জল পড়ে কেন? আমাদের মনে হয় এসিটাকে একবার সার্ভিসিং করাতে হবে। আর যখন ফ্রিজ থেকে জল খেতে যাচ্ছি জলটাও কিন্তু ভালো করে ঠান্ডা হচ্ছে না। কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না আমি। আমার দাদা তো ভালোই জিনিস দিয়েছে মা, শুধু আমার মনে হয় আপনি ব্যবহার করতে জানেন না, তাই এসিটা সার্ভিসিং করতে বলছেন। তবে আপনি যখন বলেছেন আমি লোক ডেকে এসি আর ফ্রিজটা সার্ভিসিং করিয়ে নেব, তার সাথে আমাদের কুলারটাকেও একবার দেখিয়ে নেব না হয়? এই বলে প্রিয়া এসি সার্ভিসিং এর লোক শ্যামলকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আসে। কিন্তু প্রিয়া জানতে পারে না যে সেই শ্যামলের দোকান থেকেই প্রিয়ার দাদা ওই 3টে জিনিসপত্র কিনেছে। আর শ্যামল এসি, কুলার এবং ফ্রিজের সার্ভিসিং করতে প্রিয়ার শ্বশুর বাড়িতে চলে আসে। আর শ্যামল যখন তার বাপের বাড়িতে এসি, ফ্রিজ এবং কুলার লাগাতে গিয়েছিল তখন সে প্রিয়াকে দেখেছিল। তাই এখন প্রিয়া শ্বশুর বাড়িতে এসে প্রিয়াকে দেখা মাত্রই শ্যামল প্রিয়াকে চিনতে পেরে যায়। এটা তো সেই মেয়েটা, আর এখানের বিয়ে হয়েছে। কিছুদিন আগেই তোর বাপের বাড়িতে আমি গিয়ে এসি, ফ্রিজের কুলার লাগিয়ে এসেছি। যাক, ভালোই হলো, পরিচয়ের মানুষ পেলাম। এই বলে শ্যামল প্রিয়াকে নিজের পরিচয় দেয়। আর শ্যামলের পরিচয় পাওয়ার পর প্রিয়া কেমন যেন ভয় পেয়ে যায়। ও আচ্ছা, কিন্তু দাদা, আমাদের এসি, ফ্রিজ, কুলার সবই ঠিকঠাক আছে। আপনাকে যখন ফোন করেছিলাম তখন সামান্য একটু এসি থেকে জল পড়ছিল আর ফ্রিজটা বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো সব ঠিকঠাকই চলছে, তাই আপনার আর কোনো দরকার নেই। মোটেই না বৌমা, এসি আর ফ্রিজ একদমই ঠিক হয়নি। এই যে ভাই, তুমি ভালো করে আমার এসি, ফ্রিজ আর কুলারটা চেক করে দাও তো। 1 মাস হলো না বিয়ে করে বাপের বাড়িতে এই জিনিসপত্রগুলো নিয়ে এসেছে, আর 1 মাসের মধ্যেই খারাপ হয়ে গেছে। আপনারা একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাদের এসি, ফ্রিজ ঠিক করে দেব, আর তার সাথে কুলারের কোনো সমস্যা থাকলে সেটাও ঠিক করে দেব। এই বলে শ্যামল এসি, ফ্রিজ এবং কুলার দেখতে শুরু করে। কি এই 3টে মডেল তো আপনার দাদা বৌদি আমাদের দোকান থেকে আপনাদের বাড়ির জন্য কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু এই 3টে এসি, ফ্রিজ আর কুলার আপনার শ্বশুর বাড়িতে আসলো কোথা থেকে? শ্যামলের এমন কথা শুনে প্রিয়া ভয়ের চোটে ঘামতে শুরু করে। আর কমলা দেবী ও রাজ প্রচন্ড পরিমাণে অবাক হয়। একদম ফালতু কথা বলবেন না। এরকম এসি, কুলার আর ফ্রিজের মডেল শুধু একটাই হয় নাকি? আরো তো অনেক রকম থাকতে পারে। আমার দাদা আর বৌদি অন্য কোনো মডেল কিনে নিয়ে গিয়েছিল। আপনার চিনতে নিশ্চয়ই ভুল হচ্ছে। আমি গত 30 বছর ধরে এই লাইনে কাজ করি, সুতরাং আমার মডেল চিনতে কখনোই ভুল হয় না। আর আপনার দাদা যে এসি, ফ্রিজ আর কুলারের মডেল কিনে নিয়ে গিয়েছিল না, সেটা এক্সক্লুসিভ। ওইরকম মডেল একটা ছাড়া আমরা বিক্রি করি না, সুতরাং এই 3টে মডেল ওই 3টে মডেলের সাথে একদমই সমান। শ্যামলের কথা শুনে কমলা দেবী সব ঘটনা ধীরে ধীরে বুঝতে পারে। তার কাছে সবকিছুই দুধের মতো পরিষ্কার হয়ে যায়।
তাই আমি ভাবি তোমার দাদা 2 দিনের মধ্যেই আমাদেরকে এসি, ফ্রিজ আর কুলার যৌতুকে দেওয়ার জন্য রাজি হয়ে গেল কেন? তার মানে তোমাদের বাড়ির জন্য যে জিনিসগুলো কেনা হয়েছিল সেগুলোই তুমি শ্বশুর বাড়িতে নিয়ে এসেছো, তাই তো? মানে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র যৌতুক হিসাবে দেওয়া হয়েছে। ছি বৌমা, এই জন্যই আমি ভাবছি এসি, ফ্রিজ আর কুলার এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল কেন? বাপের বাড়িতে গোষ্ঠী সমেত সব জিনিসপত্র ব্যবহার করে এখন তোমার শ্বশুর বাড়িতে সেই জিনিসপত্রগুলো পাঠিয়ে দিয়েছে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে তার বৌমা ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। তার কাছে সত্যি কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। কি করব মা, আপনারা যৌতুক হিসেবে আমার দাদার কাছ থেকে এসি, ফ্রিজ আর কুলার চেয়েছিলেন, কিন্তু আমার দাদার ওই জিনিসপত্র দেওয়ার মতো ক্ষমতা নেই। তাই আমি আমার বাপের বাড়ির এসি, ফ্রিজ আর কুলার নিয়ে চলে এসেছি। কারণ আমি রাজকে সত্যিই পছন্দ করতাম, তাই রাজকে বিয়ে করার জন্য আমি আমার দাদাকে এই কাজটা করতে বাধ্য করেছি। আপনারা যদি এই গরমের মধ্যে যৌতুক না চাইতেন তাহলে তো কোনো সমস্যাই হতো না, বলুন। সত্যি মা, আমি তোমাকে এতদিন কোনো কথা বলতে পারিনি, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। তুমি যৌতুক চেয়ে খুব ভুল করেছো। আর প্রিয়া, এই জিনিসপত্রগুলো তুমি আবার তোমার বাপের বাড়িতে ফেরত দিয়ে আসবে। আর আমি কষ্ট করে হলেও তোমাকে এসি, ফ্রিজ, কুলার সবকিছুই কিনে দেবো, কেননা আমি যৌতুকের পুরোপুরি বিরুদ্ধে। প্রিয়া রাজের কথা শুনে খুবই খুশি হয়। রাজ নিজে দায়িত্ব নিয়ে শ্যামলকে দিয়ে তার বাড়ি থেকে এসি, ফ্রিজ এবং কুলার খুলে নিয়ে আবার প্রিয়ার বাপের বাড়িতে দিয়ে আসে। প্রিয়াংশু, স্নেহা এবং রোশনি দেবী সত্য ঘটনা জানতে পেরে প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই স্নেহা এবং তার পরিবার তাদের এসি, ফ্রিজ এবং কুলার ফিরে পায়।